এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। তার মানে তুষার যেই মেয়ের বিরহে মাতাল হয়ে এখন কেঁদে কেটে অস্থির, সেটা কোনো মেয়ে না, বরং ওইটা তোরই ফেক আইডি ছিল। নীলা একটু ভয়ার্ত চেহারায় বলে, হ্যাঁ ভাই, তুষারকে কিছু বলিস না প্লিজ। নিবিড় মাথায় হাত দিয়ে উঠে দাঁড়িয়ে ও মাই গড, ও মাই গড বলে, নীলয়ের দিকে তাকায়, কিছুক্ষণ চেয়ে থেকে বলে, তোকে বলদ বলদ মনে হলেও তোর মাথায় দুনিয়ার শয়তানি বুদ্ধিতে ভরা। আর ওই দিন নীরাকে কেন বলতে গেলি যে আমি কোনো মেয়ের সাথে দেখা করতে গিয়ে মার খেয়েছি? ভাই এখন ওসব বাদ দে, তুষারের কথা ভাব। না জানি সে উল্টাপাল্টা আবার কিছু করে বসে। বীর এবার একটা ঝাড়ি মেরে বলে, দূর শালা, দোষ সব তোর। বন্ধুর সাথে বন্ধু এসব করে? ওইদিকে তুষার শুয়ে শুয়ে বিরহে মোবাইল হাতে তার সুমাইয়ার পিকের দিকে চেয়ে আছে। আজ যেন ঘুম হারাম হয়ে গেছে তার। দূর থেকে অরিনের ডাক পেছন ফিরে তাকায় রাজ। অরিন তার কাছে এসে একটা হাসি দিয়ে বলে, নোটসগুলো সব করে দিয়েছো? রাজ চুপচাপ ব্যাগ থেকে এগুলো বের করে অরিনের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও, এখানে সব আছে। অরিন উল্টে উল্টে দেখে বলে, থ্যাংক ইউ। রাজ একটু হেসে বলে, ওয়েলকাম। অরিন ওগুলো গুছিয়ে বলে, ক্লাসের তো এখনো অনেক সময় বাকি আছে, চলো দুজন গরম গরম সিঙ্গারা ও চায়ের সাথে ক্যান্টিনে আড্ডা দিই। রাজ একটু অসম্মতি জানাতে চাইলেও মুখে বলতে পারল না। অরিন তা বুঝতে পেরে পারে। লজ্জা পাচ্ছ? সমস্যা কি? ফ্রেন্ডই তো আমরা, তাই না? চলো। ক্যান্টিনে বসে চা খাচ্ছে দুজন। অরিন চায়ের কাপে চুমুক দিয়ে রাজকে বলে, ফ্যামিলিতে কে কে আছে তোমার? হঠাৎ অরিনের এমন প্রশ্নে বিষম খেল রাজ। নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবেই বলে, আমরা দুই ভাই আর বাবা মা। ভাইয়া আমার চেয়ে অনেক বড়। তাই? কি করে তোমার ভাইয়া? রাজ কিছু বলতে গিয়েও থেমে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলে, একটা ছোট কোম্পানিতে জব করে। আর তোমার বাবা? সে আছে বাড়িতে। তার মানে তোমার বড় ভাই এখন সব সামলায়? বলতে পারো, গরিবের সংসার আর কি। বলেই একসাথে দুজনেই হেসে দিল। হাসি থামিয়ে রাজ বলে, এবার তোমার সম্পর্কে বলো। আমার ফ্যামিলিতে আছে বাবা মা আর আমি। বাবা বিজনেস করে আর মা ব্যাংকার। বা ভালো, হ্যাপি ফ্যামিলি। ওদের কথার মাঝখানে দূর থেকে কয়েকটা ছেলে ডাক দেয় রাজকে। রাজ ওই দিকে তাকালো। ছেলেগুলো হাত দিয়ে ইশারা করে ডাকে তাকে। রাজ অরিনের দিকে একবার চেয়ে উঠে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। ওদের মাঝে একটা ছেলে বলে, আমাদের সবার জন্য চা অর্ডার দিয়েছি, ওগুলো এনে দে যা। রাজ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে, ভাইয়া আমি কি আপনার বেতনভুক্ত কর্মচারী? ছেলেটা সানগ্লাস খুলে উঠে দাঁড়িয়ে রাজের সামনে দাঁড়ায়। দুই আঙ্গুল দিয়ে রাজের গাল টিপে ধরে বলে, কলেজে থাকতে হলে চুপচাপ সিনিয়রদের কথা শুনতে হবে। আর হ্যাঁ, তোর সাথে মেয়েটা কে? তোর বন্ধু তাই না? ওকে ভাল লাগছে, ওর সাথে আমার পরিচয় করিয়ে দিবি। এখন চুপচাপ গিয়ে চাগুলো নিয়ে আয়। রাজ আর কিছু না বলে চুপচাপ গিয়ে চা এনে দেয়, সাথে কেক, গরম গরম সিঙ্গারা, অনেক কিছুই এনে সামনে রেখে বলে, ভাইয়া এগুলো ছোট ভাইয়ের তরফ থেকে সামান্য ট্রিট, বিল কিন্তু অবশ্যই আমি দিব। ছেলেটা এবার একগাল হেসে রাজের পিঠে ছোট্ট করে দুইটা থাপ্পড় দিয়ে বলে, এই তো ছোট্ট ভাই লাইনে চলে আসছে। রাজ একটু হাসি বিনিময় করলো, তারপর অরিনের দিকে চেয়ে একটা আঙুল দেখিয়ে 1 মিনিট সময় চেয়ে নেয়। ছেলেগুলোর দিকে চেয়ে বলে, ভাইয়া আপনারা খান তাহলে, আমার আবার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। বলে রাজ দুইটা নোট বের করে তাদের দিকে দিয়ে বলে, এই নিন, বিল দেওয়ার পর যা বাঁচে তা নিজেদের মাঝে ভাগ করে নেবেন। ভাববেন না এমনি এমনি দিচ্ছি। যাই হোক সিনিয়র ভাইয়া, আপনারা ছোট ভাই হিসেবে আপনাদের প্রয়োজনের কথাও তো ভাবতে হবে আমাকে। পরে সামান্য ওষুধপত্র দরকার হলেও কিনে নিতে পারবেন। আসি ভাইয়া। বলেই একটা ভিলেন হাসি দিয়ে অরিনের সাথে হাঁটা হলো রাজ। রাজের কথার কিছুই বুঝতে পারলো না ছেলেগুলো, শুধু তাকিয়ে আছে রাজ ও অরিনের চলে যাওয়ার দিকে।
বিকেলে চুপচাপ বসে আছে তুষার। বিরহ যেন কেড়ে নিয়েছে তার মুখের হাসি। নিবিড় তাওয়াল দিয়ে মুখ পুচ্ছে তুষারের পাশে এসে বসল। একটু হেসে তুষারের দিকে চেয়ে বলে, মন মেজাজ ঠিক হয়েছে? তুষার গোমরা মুখে বলে, কোন শালা এই কাজটা করছে তা শুধু একবার জানতে পারি আমি, ওর বিদায়ের ঘন্টা বাজাবো আমি। অভিনেত্রীর ছবি দিয়ে ফেক আইডি খুলে, তাও একদিন 2 দিন না, 6টা মাস আমাকে বিয়ে বাচ্চা কাচ্চা পর্যন্ত স্বপ্ন দেখিয়েছিল। নিবিড় একটু মুখ চেপে হাসি কন্ট্রোল করে তুষারকে বলে, আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে। ওটা ফেক আইডি ছিল, তা গেছে তো গেছে, তাই বলে মন খারাপ করে বসে থাকবে? তুই তোর মনটা ব্লুটুথের মতো ওপেন করে রাখ, যেখানে ভালো ডিভাইস পাবি কানেক্ট করে নিস, ব্যাস। তুষার এবার মন খারাপ করে বলে, কিন্তু দোস্ত কিভাবে? আমার তো কোনো মেয়ের সাথে সরাসরি কথা বলতে গেলে ভয় লাগে, মানে নার্ভাস ফিল হয়। নিবিড় এবার কিছুটা হেসে বলে, আচ্ছা দাঁড়া, তোকে কিছু টিপস দেই, যেগুলো মেয়েদের সাথে কথা বলার সময় যদি ঠিকঠাকভাবে পালন করতে পারিস, তাহলে দেখবি অল্প দিনেই খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে তোদের। তুষার এবার আগ্রহ নিয়ে বসে নিবিড়ের টিপস শোনার জন্য। নিবিড় বলল, মনোযোগ দিয়ে খেয়াল কর। 1, মেয়েদের সামনে কথা বলার সময় মুখে স্মাইল রাখবে, কারণ হাসি খুশি মানুষদেরকে শুধু মেয়েরা কেন, আমরা সবাই পছন্দ করি। তাই বলে বিষয়টা এমন না যে আমার কথা শুনে মেয়েদের সামনে পড়লাম আর হে 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 করে হাসতে থাকলাম। এমন করলে কিন্তু তোকে পাগল ভাববে তারা। মানে হাসিটা এমন হতে হবে যে একদম স্বাভাবিক, চেনা হোক বা অচেনা হোক, যার সাথেই কথা বলবি মুখে হাসি রেখেই কথা বলবি, যার দ্বারা বোঝা যাবে তুই খুব হ্যাপি পার্সোনালিটির মানুষ। এতে তুই সবার কাছে ইন্টারেস্টিং পার্সন হবি আর সবার কাছ থেকে গুরুত্বটা পাবি। 2, কোনো মেয়ের সাথে কথা বলার সময় অনেক ছেলেই একটা ভুল করে থাকে, সেটা হলো কথা বলার সময় মুখে হাত দেওয়া, চুলে হাত দেওয়া, বাঁকা তেরা হওয়া। এসব তুই নার্ভাস হয়ে করলেও বিপরীত মানুষটার কাছে খুবই বিরক্তকর মনে হবে এটা। কারোর সাথে কথা বলার সময় এদিক ওদিক তাকিয়ে থাকা, নার্ভাস হয়ে গাছপালার দিকে মানে অন্যদিকে তাকিয়ে কথা বলা, এসব কখনোই করবে না, কারণ এতে সে মনে করবে তুই তাকে কোনো আশেপাশের জিনিসগুলো দেখছিস, তাহলেও বিরক্ত হবে সে। কারণ মেয়েরা সব সময় ইম্পর্টেন্ট ও কেয়ারিং মানুষ খোঁজে। তুই কাউকে ইম্পর্টেন্ট দিবি, তার ছোট ছোট বিষয়ে কেয়ার করবি, দেখবি তার কাছেও গুরুত্ব পাবি। তাই কথা বলার সময় এদিক ওদিক তাকিয়ে না থেকে তার চোখের দিকে তাকিয়ে কথা বলবি, এতে সে মনে করবে তুই তাকে গুরুত্ব দিচ্ছিস। এতে দেখবি খুব শক্ত মনের মেয়েটাও নরম হয়ে গেছে। মেয়েরা সব সময় প্রশংসা শুনতে পছন্দ করে, আবার প্রশংসা গুছিয়ে করতে হবে। যেমন কারোর সাথে দেখা হলো, তুই প্রশংসা করলি যে বাহ তোমার ড্রেসটা তো খুব সুন্দর, এভাবে বললে মেয়েটা খুশি হবে, ঠিক আছে। তবে এটাকে আরেকটু গুছিয়ে যদি বলতে পারিস যে বাহ এই ড্রেসটাতে তো তোমাকে দারুণ মানিয়েছে, তাহলে সে আরও বেশি খুশি হবে। তবে অতিরিক্ত প্রশংসা করবি না, মানে সব কিছুর একটা লিমিট রাখতে হবে। তুই নিজে বেশি বকবক করবি না, আমি এই, আমি সেই, আমি এটা করতে পছন্দ করি, ওটা করতে পছন্দ করি, এসব বলে বিপরীত মানুষটা বিরক্ত বোধ করবে। কারণ মেয়েরা শুনতে না বলতে ভালোবাসে, তাই তাকে বলার সুযোগ দিবি বেশি বেশি। আর তুই শুনবি তার দিকে তাকিয়ে, তাহলে সে ভাববে তুই তাকে গুরুত্ব দিচ্ছিস। মানুষের সাথে মিশতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গুছিয়ে কথা বলা। চাইলে শুধু মুখের কথার মাধ্যমেই মানুষকে ইমপ্রেস করতে পারবি। আপাতত এসব ট্রাই কর, দেখবি সবার কাছেই গুরুত্ব পাচ্ছিস। আস্তে আস্তে আরও অনেক কিছুই শিখাবো তোকে। আপাতত এই 4টা টিপস ফলো করবি। 1, মুখে হাসি রেখে কথা বলা। 2, বাঁকা তেরা হয়ে মুখে হাত দিয়ে কথা না বলে ভদ্রভাবে কথা বলা। 3, প্রশংসা করা। 4, গুরুত্ব দেওয়া। সব শেষে হলো নিজের ব্যক্তিত্ববোধ। সবার কাছে নিজের ব্যক্তিত্ববোধকে স্ট্রং রাখবে। ভাই, মেয়ে পটানো খুবই ইজি, তোকে আস্তে আস্তে সব শেখাবো। বলেই উঠে চলে গেল নিবিড়। তুষার খুশিতে নিবিড়ের দিকে একটা ফ্লাইং কিস দিয়ে বলে, ভাই, তোর মতো বন্ধু পেয়ে আমি গর্বিত। তুষার আর নিবিড়ের এটাই হলো সঙ্গদোষ। প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় আরোহীকে পড়াতে গেল রাজ, কিন্তু বাড়ির সামনে যেতে আরোহীকে রাস্তায় দেখে অবাক হয় রাজ। এই সময় তো আরোহী জান দিলেও বাসা থেকে বের হতে পারে না। তবে আজ রাস্তায় দাঁড়িয়ে লুকিয়ে কার জন্য অপেক্ষা করছে মনে হলো। রাজ কিছুটা এগিয়ে পেছন থেকে
আরোহী, বলে শব্দ করতে ভয় চমকে ওঠে আরোহী। পেছন ফিরে রাজকে দেখে স্বাভাবিক হয়ে বলে। রাজ এতক্ষণে এলেন আপনি? কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ভ্রু কুচকে বলে। তাই বলে বাইরে কেন? আরোহী একটু হেসে বলে, আজ বাসায় আম্মু নেই, নানু নাকি অসুস্থ, তাই আজ রাতে আসবে না। বাসায় কাজের লোকগুলো আর বাইরে গার্ডগুলো ছাড়া কেউ নেই। সবার চোখ ফাঁকি দিয়ে মই দিয়ে দেওয়াল টপকে এসছি। রাজ আবার বলে, কিন্তু কেন? জানেন, আমাকে প্রয়োজন ছাড়া বাসা থেকে কোথাও যেতে দেয় না। আজ বাসায় কেউ নেই, তাই সুযোগ পেয়ে বেরিয়েছি। আজ আপনি আমাকে নিয়ে ঘুরবেন, অনেক জায়গায় নিয়ে যাবেন। রাজ বলে। আমি কি তোমার বন্ধু যে তোমাকে নিয়ে ঘুরবো? আরোহী অন্যদিকে তাকিয়ে বলে, এত কিছু জানি না। আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন আজ, ব্যাস। না হলে আমি গিয়ে সবাইকে বলে দিব আপনি আমাকে বাইরে বের করে এনেছেন। এখন ভাবেন আমাকে ঘুরতে নিয়ে যাবেন নাকি গার্ডদের হাতে গণধোলাই খাবেন। বলেই কি করে হেসে দেয় আরোহী। রাজ এক হাত মাথায় ঠেকিয়ে বলে, হাই খোদা, এটা দেখার বাকি ছিল। স্নিগ্ধ বাতাসে চুলগুলো হালকা মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়লো আরোহীর। হাত দিয়ে চুলগুলো পেছনে গুজে রাজের হাত ধরে টেনে নিজের সাথে নিয়ে আসতে আসতে বলে, তাড়াতাড়ি চলেন, কেউ দেখে ফেললে আবার ঝামেলা হয়ে যাবে। রাজ আর কিছু বলতে পারছে না, আরোহীর সাথে সাথে যাচ্ছে। এই মেয়েটা আসলেই বাচ্চা স্বভাবের, কখন কি করে একটু ভাবে না। এই মেয়ের দ্বারা সবই সম্ভব। তাই কথা না পারিয়ে হাঁটতে লাগলো তাকে নিয়ে। পরিচয় বেশি দিন হয়েছে, বিষয়টা এমনও না। অল্প দিনের পরিচয় কতটা বিশ্বাস করে নিল তাকে। রাজ কপালে আঙুল দিয়ে একটু চিন্তা করে দেখে, সময়টা আরোহীর যেমন উপভোগ করবে তেমনি তার কাজেরও কিছুটা হেল্প পাওয়া যাবে। তাই দ্বিতীয় কথা না ভেবে রাজ দুটো আইসক্রিম নিয়ে আরোহীর কাছে দিল। আরোহী খুশিতে হাঁটছে আর আইসক্রিম খাচ্ছে। মেয়েটা আসলেই বাচ্চা স্বভাবের। কিছুক্ষণের নীরবতা ভেঙে রাজ বলল, আচ্ছা আরোহী, তুমি ওই দিন একটা বিষয়ে কিছু বলেছিলে আমাকে, মনে আছে? আরোহী খেতে খেতে বলে, কোন বিষয়? ওই যে তোমার মায়ের বিষয়টা। তোমার বাবার সাথে কোনো বিষয়ে ঝামেলা হয় আর ভয় ভয় থাকে। আরোহী বলে, বাবাকে এখন সহ্যই করতে পারে না মা। তুমি কতটুকু জানো যে বিষয়টা কি শুরু থেকেই এমন, নাকি হঠাৎ তাদের মাঝে কোনো কিছু হয়েছে? আরোহী এবার পাশে একটা বসার জায়গা পেয়ে ওখানেই বসে পড়ে। জানেন, বাবা মা আগে এমন ছিল না। আমি বাবা মা সবাই খুব হ্যাপি ছিলাম। বাবা খুব ভালোবাসতো মাকে। সপ্তাহে 2-3 দিন হলেও আমাদের সময় দিত বাবা। এক কথায় খুবই হ্যাপি ফ্যামিলি ছিল আমাদের। একদিন বাবা চলে গেলে মাও তার পেছন পেছন চলে গেল। হয়তো কোনো বিষয়ে জানতে পেরে মা এমনটা করেছে। ওই দিন আর বাড়ি ফেরেনি মা। পরদিন সন্ধ্যার পর বাড়ি ফিরে আসে, তাও বাবার সঙ্গে। মায়ের শরীরে অনেক মারের দাগ ছিল। আর রুমে নিয়ে গিয়ে মায়ের গলা টিপে ধরে বলে, এসব বিষয়ে যদি কোনো কাকপক্ষীও টের পাই, তুই আর তোর মেয়েরও ওই হালটাই করব, যেমনটা নিজের চোখে দেখে এসেছিস। আমি তখন অনেক ছোট ছিলাম। দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ভয়ার্ত চেহারা তাদের দিকে তাকিয়েছিলাম আর কেঁদেছিলাম। রাজ পাশে থেকে বলে, আর বিষয়টা কি ছিল? তুমি কিছু জানো বা শুনেছো? আরোহী বলে, আমি শুধু এতটুকুই জানি, এরপর থেকে মা বাবাকে দেখলে ভয়ে চুপচাপ থাকে আর মাঝে মাঝে রাতে কাঁদে। আমি অনেকবার জানতে চেয়েছিলাম, কিন্তু মা বলেনি, শুধু বলেছিল, এই নরপশুর ওপর আল্লাহ গজব পড়ুক, হয়তো তার ধ্বংসে আর বেশি দিন বাকি নেই। এটুকুই জানি আমি। রাজ কিছু একটা ভেবে আরোহীর দিকে চেয়ে বলে, আরেকটা আইসক্রিম নিয়ে আসি। আরোহী মাথা নাড়িয়ে না বলল। রাজ তার দিকে তাকিয়ে বলে, বলো কোথায় যাবে, মানে এই রাতের বেলায় কোন জায়গাটা তোমার পছন্দ? আরোহী পিটপিট করে তাকায় রাজের দিকে চেয়ে বলে, জানেন, আজ অনেক হালকা লাগছে নিজেকে। ওই বাড়িটা আমার কাছে জেলখানা মনে হয়। বাসা থেকে সোজা কলেজ আর কলেজ থেকে সোজা বাসা। এরপর আর বের হতেই ইচ্ছে হয় না। সারাদিন বাসায় থাকতে থাকতে একটা খাঁচায় বন্দি পাখির মতো মনে হয় নিজেকে। আর আজ সেই পাখিটি মুক্তি পেয়ে উড়ে উড়ে নিঃশ্বাস নিচ্ছে শহরের বুকে। তাই কোথাও যাব না। রিকশায় করে আজ অনেক জায়গায় ঘুরবো। প্লিজ আপনি আবার কোনো অজুহাত দেখাবেন না। আজকেই বের হওয়ার সুযোগ পেয়েছি, আর কবে পাবো কোনো নিশ্চয়তা নেই। রাজ কিছু বলল না, চুপচাপ সামনের দিকে
গিয়ে একটা রিস্কা ডেকে নিল। রিস্কায় ওঠার আগে রাজ আরোহীকে বলে, তোমার অনুরোধেই শুধু আজকের দিনটাই তোমাকে সময় দিচ্ছি, তাই বলে নিজের ফ্রেন্ড ভাবা শুরু করবে না। কালকে থেকে আবার আগের মতোই থাকবে। আরোহী একটু হেসে বলে, ওকে মাস্টার মশাই। রিস্কা চলছে রাস্তা ধরে। আরোহী ছোট্ট একটা কাগজ বের করে বলে, কিছু মনের কথা লিখেছি, শুনবেন? রাজ কাগজটা দিকে এসে একবার বলে, কি এটা? আরোহী একটু গলা ছেড়ে কাগজটার সামনে মেলে ধরে বলে, অন্য সময় তো পড়া পড়া করতে থাকেন, এত কিছু শোনার টাইম নেই আপনার। শুনুন তাহলে। ইদানিং মনটা একটুও কথা শোনে না, সারাক্ষণ শুধু ভবিষ্যৎ মানুষটাকে নিয়ে ভাবতে ব্যস্ত। কল্পনাতে আঁকি, আবার কল্পনাতেই হারিয়ে যায়। তবে মানুষটা হবে খুবই সাদামাটা আর অগোছালো মানুষ। আহামরি হতে হবে না তাকে, ছোট্ট একটা সংসার হবে আমাদের। বেশি কিছু চাই না, শুধু মানুষটা ভালো হলেই হবে। আমার কেয়ার করবে, আমাকে সময় দেবে, আমার সাথে দুষ্টুমি করবে, মাঝে মাঝে আমার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলবে, একদম পাগলির মতো লাগছে তোমায়। আমি রাগ করব, সে আমার রাগ ভাঙাবে, সামনে বসিয়ে আবার যত্ন করে চুল গুছিয়ে বেঁধে দেবে। আবার আমি জ্বালাবো তাকে, প্রচুর জ্বালাবো। সে বিরক্ত হবে, আমি বিরক্ত করব, আরো বেশি করে করব। মাঝে মাঝে অভিমান করব, রাগ করব, তার সাথে কথা বলবো না, দূরে দূরে থাকবো। সে রাগ অভিমান সব মুহূর্তেই ঠিক করে নিতে পারবে। এমনই একজন মানুষ চাই, যে খুব সাধারণ একজন মানুষ হবে। কারণ সাধারণ মানুষদের অনেক শূন্য স্থান থাকে, যেগুলো তারা ভালোবাসা দিয়ে পূরণ করতে চায়। সে এমনই হবে, সাধারণ, আমার মনের মতো, আমার কল্পনায় আকাশ সেই মানুষটার মতো। এইটুকু পরে আরোহী রাজের দিকে চেয়ে একটু হেসে বলে, কেমন হয়েছে? রাজ জোরপূর্বক হেসে বলে, সুন্দর। তবে সারাদিন কি এসব নিয়ে পড়ে থাকো? নিজের ফিউচার নিয়ে কিছু ভাবো না? মানে কিছু হওয়ার স্বপ্ন দেখো না? আরোহী সামনের দিকে তাকিয়ে বলে, কিছু হয়েই বা কি করব? একদিন তো বিয়েই করতে হবে। আর তখন মানুষটা যদি ভালো না হয়, তাহলে তো আমার আম্মুর মতো আমারও জীবনটাই বৃথা, তাই না? রাজ আর কিছু বলল না, টপিক অন্যদিকে নেওয়ার জন্য বলল, এমন জ্যোৎস্না ভরা তার নিয়ে তোমার অনুভূতি কেমন? ফ্রেন্ডরা মিলে গ্রুপ স্টাডি করে একসাথে। রাজ, রুশান, নিবিড় আর অরিন সহ কিছু মেয়ে ফ্রেন্ড। মেয়েরা আছে দেখে দূরে অন্য একটা বেঞ্চিতে বসে আছে নিলয়। কারণ তার ভাষ্যমতে মেয়েদের সাথে কথা বলা বা বন্ধুত্ব বানানো এইসব শুধুই গুনাহের কাজ, আর কিছুই না। তাই মেয়েদের থেকে দূরে দূরেই থাকে সে। আর বাকি রইল তুষার। তেমন একটা কলেজে আসে না সে, মাঝে মাঝে আসে। একটা রেস্টুরেন্টে ওয়েটারের জব করেছে, আর সময় পেলে মাঝে মাঝে অন্যান্য কাজও করে। যখন যা পায় তা, এভাবেই চলছে তার জীবন। ফ্যামিলির বড় ছেলেরা প্রায় দায়িত্ববানই হয়। অনেক কষ্টের পর ফ্যামিলির মুখে হাসি দেখলেই কষ্ট দূর হয়, এমন আরো অনেক তুষারের। কলেজ থেকে ফেরার পরে ল্যাপটপ নিয়ে বসে রুশান। দরজা জানালা সব বন্ধ করে রুমে একা একা, কানে ইয়ারফোন গুজে ল্যাপটপের দিকে চেয়ে কাকে যেন বলতে লাগলো, ফোর্স নিয়ে ওই জায়গাটা পৌঁছে দাও, ওদের নাম্বার ওখানে ট্রেস হচ্ছে, যতজন পাবেন সবাইকে আটক করবে, একটু যেন পালাতে না পারে। ওপাশ থেকে বলে, ওকে স্যার, আমরা লোকেশন অনুযায়ী এগিয়ে যাচ্ছি। এরই মাঝে রুশানের ফোনে বারবার ফোন দিচ্ছে রিমা। এক হাতে এই নিয়ে 3 বার কল কেটে দিল রুশান, তাও রিমা ফোন করেই যাচ্ছে। রুশান এবার রেগে ইয়ারফোন খুলে ফোন রিসিভ করে রিমাকে উচ্চ গলায় বলল, এই তোর সমস্যা কি? হ্যাঁ, দেখছিস বারবার ফোন কেটে দিচ্ছি, তার মানে তো বুঝতে পারছিস যে আমি বিজি আছি, তাই না? রুশানের ধমকে রিমা চুপসে গিয়ে বলে, আমার সাথে কিসের ব্যস্ততা আপনার? আচ্ছা ভালো কথা, কোনো মেয়েকে নিয়ে বিজি নয় তো আপনি, যে আমার সাথে ব্যস্ততা দেখাচ্ছেন? রুশান এবার রেগে বলে, আর একটা কথা বলবি তো ফোনের মাঝে থাপ্পড় খাবি। বলেই ফোন কেটে দেয় রুশান। বিড়বিড় করে বলে, গুরুত্বপূর্ণ টাইমে ফোন দিয়ে আবার বলে অন্য মেয়ে পেয়েছি, কাজ করি কুল পাই না, আর অন্য মেয়ের কথা ভাবার সময় আছে? আজেরে ফেসাল। তারপর আবার ইয়ারফোন কানে নিয়ে নিজের টিম মেম্বারদের সাথে যোগাযোগ রাখে, আর লোকগুলোর লোকেশন ট্র্যাক করে রাখে। আর ওইদিকে রিমা কাদু কাদু ভাব নিয়ে বলে, নিশ্চয়ই সে নতুন কাউকে পেয়েছে, তাই এখন আর আমাকে ভালো লাগে না।
ব্যস্ততা দেখায় আমার সাথে, বাজে ব্যবহার করে। থাকুক সে অন্যদের নিয়ে, আমি আর কখনোই ফোন দেব না তাকে, কখনো কথা বলবো না। আর কাউকে দরকার নেই আমার, সবাই সবার মতো ভালো থাকুক। সন্ধ্যার পর নির্জন রাস্তা দিয়ে ছুটেছে একটা অ্যাম্বুলেন্স। কিছু দূরে যাওয়ার পর রাস্তায় একটা গাছ পড়ে থাকায় ব্রেক চাপালো গাড়ি। সামনে কতজন মানুষ গাছটা কাটছে রাস্তা থেকে সরানোর জন্য। ড্রাইভার মাথা বের করে তাকালো। আর ঝড় তুফান নেই, গাছ পড়লো কোথা থেকে? অ্যাম্বুলেন্স থেকে একজন বেরিয়ে এসে লোকগুলোর কাছে গিয়ে বলে, ভাই কতক্ষণ লাগবে আর? ওদের মাঝে একজন গাছটা কাটতে কাটতে বলে, ভাই আর 10-15 মিনিটের মতো লাগবে, একটু অপেক্ষা করুন। তখনই অ্যাম্বুলেন্সের ড্রাইভার মাথা বের করে বলে, ভাই গাড়িতে রোগী আছে, ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে, একটু তাড়াতাড়ি করুন। পেছন থেকে আরেকটা গাড়ি এসে হর্ন বাজিয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার গাড়ি থেকে নেমে বলে, অন্ধ নাকি আপনি? দেখছেন সামনে একটু প্রবলেম হয়েছে আর এটাও জানেন গাড়িতে রোগী আছে, তাহলে আহাম্মকের মতো হর্ন দিয়ে যাচ্ছেন কেন বারবার? রুশান গাড়ি থেকে নেমে বলে, সরি ভাই, আমি জানতাম না বিষয়টা, আই এম রিয়েলি সরি। লোকটা একটা সিগারেট ধরিয়ে আর কিছু না বলে আবার গাড়িতে গিয়ে বসে। রুশান এবার এগিয়ে এসে গাড়ির জানালায় ভর দিয়ে বলে, ভাই সিগারেট যে ধরালেন, তাও আবার গাড়িতে উঠলেন, পেছনে যে রুগী আছে সেই খবর কি ভুলে গেছেন? ধোয়ার গন্ধে রুগীর সমস্যা তো হতে পারে, তাই না? বলে একটা হাসি দেয় রুশান। লোকটা তর্ক করলো না, চুপচাপ গাড়ি থেকে নামলো, একটু দূরে গিয়ে সিগারেট শেষ করবে এই উদ্দেশ্যে। রুশান এক হাতে লোকটাকে থামিয়ে বলে, দাঁড়ান, কথা শেষ হয়নি, গাড়ি চেক করবো আমরা। লোকটার চোখে মুখে এবার ভয়ের ছাপ ফুটে উঠেছে। একবার গাছ কাটা লোকগুলোর একটা পিস্তল বের করে ঘিরে তোলো অ্যাম্বুলেন্সের ড্রাইভার সহ বাকি দুজনকে। ভেতর থেকে আরেকজনকে বের করলো। মোট 4 জন মানুষ তারা। দুজন অ্যাম্বুলেন্স চেক করে ভেতর থেকে 7টা ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে ভেতরে। সবাইকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে। সবগুলোই স্টুডেন্ট, বয়স 12 থেকে 18-র মাঝে। এদেরকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। হয়তো আজকের রাতে পার হলেই ছেলেগুলো আর হদিসও পাওয়া যেত না। যেই 4 জনকে আটক করেছে তাদের মাঝে একজন সুযোগ পেয়ে দৌড়ে অনেকটা পথ পার হয়ে গেল, কিন্তু বেশি দূর যেতে পারল। রোশান লোকটার মাথার পেছনে শুট করতেই ছিটকে রাস্তার পাশে জমিনে গিয়ে পড়ল লোকটা। বাকি 3 জনকে গাড়িতে উঠিয়ে নিল আর লাশটাকে সরিয়ে নিয়ে সব কিছু স্বাভাবিক করে চলে গেল তারা। কয়েকজন অ্যাম্বুলেন্স নিয়ে ছুটলো আর রুশান কয়েকজনের বাকি 3 জনকে নিয়ে ছুটল। রাত তখন 12টা। অন্ধকার একটা ঘর, একটা লাইটের নিচে লোকগুলোকে বেঁধে সামনে বসে আছে রুশান। রুশানের পাশের লোকটা ঠকঠক করে পানি গিলছে, সারা শরীরে ঘাম তার। এই 3 জনের উপর অলরেডি 2টা লাঠি ভেঙেছে সে, তবুও লোকগুলোর কিচ্ছু হয়েছে বলে মনে হচ্ছে না। রুশান অনেকক্ষণ যাবৎ প্রশ্ন করেও কোনো টু শব্দ বের করতে পারেনি। শেষে রুশান একটু বাঁকা হেসে বলে, জীবনে মায়া নেই তোদের? লোকগুলো এখনো নিশ্চুপ। এরই মাঝে অন্য একটা লোক রুশানের দিকে এগিয়ে এসে মোবাইল এগিয়ে দিয়ে বলে, স্যার আপনার ফোন। রুশান ফোন নিয়ে কিছুটা দূরে চলে যায়। ওপাশ থেকে কেউ বলে, স্যার ছেলেগুলোর জ্ঞান ফিরেছে, তবে এখনো কিছু বলতে পারছে না ঠিকভাবে। রুশান ঠান্ডা মাথায় বলে, ওদেরকে এখন কোনো প্রেশার দেবে না, আগে ভালোভাবে সুস্থ হোক, তারপর কথা বলার চেষ্টা করবে। এটা জানতে হবে যে ওদেরকে কি কিডন্যাপ করা হয়েছে নাকি কোনো ফাঁদে ফেলে এমনটা করেছে। ফাঁদে ফেলে এমনটা করে থাকলে কারা ওদের সাথে মিশে ফাঁদে ফেলেছিল তাদের সম্পর্কে জানা যাবে। মনে রেখো, প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ। এখানে যে 3 জনের কাছ থেকে কথা বের করার চেষ্টা করছি, মনে হয় না ওদের থেকে কিছু জানতে পারবো, কারণ এর আগেও যতজনকে ধরেছিলাম কেউই মুখ খোলেনি। সো তুমি ওদিক থেকে কিছু তথ্য কালেক্ট করার চেষ্টা করো। ওকে স্যার। পরদিন কলেজ থেকে ফিরেছে রাজ, নিবিড়, নিলয়, তুষার। এরই মাঝে তুষার বলে, চল আজ বাইরে কোথাও খাই। সাথে নিলয়ও তাল মিলায়, পেটে হাত বুলাতে বুলাতে বলে, হ্যাঁ দোস্ত, তাই করি, চল, ক্ষুধাও লাগছে খুব। নিবিড় ফোন টিপতে টিপতে বলে, বুদ্ধিটা যেহেতু তুষারের, তাই তুষারেরই খাওয়াবে আজ। তুষার দাঁড়িয়ে বলে, ভাই বিশ্বাস কর, পকেট একেবারে খালি। নিলয় বলে, নিবিড়ের তো ব্যবসা ভালোই চলে, ওর বাবুরাই ওরে চালায়, তাই আজ নিবিড়েই খাওয়াইব। নিবিড় কিছুটা দূরে তাকিয়ে তারপর বলে, ওকে ফাইন,
আজকে আমিই খাওয়াবো, তবে কোথা থেকে খাওয়াবো বা কিভাবে খাওয়াবো তা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবি না কেউ। তোদেরকে খাওয়ালেই হলো। নিলয় বলে, আমাদের তো এত কিছু জানার দরকার নেই, আমরা খেতে পারলেই হলো। নিবিড় আবার বলে, ওখানে গিয়ে কিন্তু কেউ কোনো কথা বলতে পারবি না যে খাবো না, এখান থেকে চল। একদম চুপ থাকবি সবাই। তুষার হেসে বলে, ভাই আমরা কখনোই খাওয়াকে না বলিনি। তাহলে আয় আমার সাথে। কিছুটা সামনে এগিয়ে গিয়ে একটা বিয়ে বাড়িতে ঢুকে গেল নিবিড়। বাকিরা অবাক হয়ে তাকিয়ে দাঁড়িয়ে রইল। নিবিড়ের ইশারায় নিরুপায় হয়ে ঢুকে গেল তারাও, কারণ আশেপাশের মানুষগুলো তাকিয়েছিল তাদের দিকে। নিবিড়ের পেছন পেছন বাড়িতে ঢুকে গেল তারাও। দেখে বর স্টেজে বসে আছে আর বউ মনে হয় এখনো ঘরে। নিবিড় পকেটে হাত ঢুকিয়ে বরের পাশে গিয়ে বসে বলে, কেমন আছেন দুলাভাই? আমরা চারজনেই কিন্তু সম্পর্কে আপনার শালা হই। আপু মানে যিনি কোণে, তার কাজিন হই আমরা। বড় একটু চালাক ছিল, আস্তে করেই বলে, কিন্তু আমার বউয়ের তো কোনো কাজিন নেই আমি যতদূর জানি। নিবিড় একটু হেসে বলে, আরে আপন না, দূর সম্পর্কের কাজিন হই। আচ্ছা থাকেন, হ্যাঁ পরে কথা হবে। বলেই সেখান থেকেই উঠে গেল নিবিড়। নিলয় ভয় কাঁপতে কাঁপতে বলে, ভাই তুই কি আজ আমাদের সবাইরে মার খাওয়াবি? নিবিড় হাত দিয়ে থামিয়ে বলে, চুপচাপ থাক, আর আমি কি করি দেখতে থাক শুধু। নিলয় আবার বলে, ভাই আমার খুব ভয় হচ্ছে, বউয়ের কাজিন বলে পরিচয় দিলি। হ্যাঁ আমরা তো বউকে তাও জানি না, তার চেয়ে ভালো চল সবাই থাকতে কেটে পড়ি। আরে আমরা ঢুকে পড়েছি, ভয় পাস না, আমার উপর ভরসা রাখ। বলেই ঘরের ভেতরে চলে গেল নিবিড়। ওখানে একটা মেয়ে তাকে থামিয়ে বলে, আপনাকে তো চিনলাম না, আপনি কোন পক্ষের? আমি বর পক্ষের, কোনে দেখতে যাচ্ছি। নিবিড় ভাবলো এটা হয়তো এই বাড়ির মেয়ে, তাই নিবিড় বুক ফুলিয়ে পড়ল। মেয়েটা বলে, আমি বরের বোন হই, কিন্তু আপনাকে তো চিনলাম না। নিবিড় এবার আমতা আমতা করে বলে, বরের সব বন্ধুদেরকে আপনি চেনেন নাকি? আজিব। সবাই বরের বন্ধুরা কোণে দেখতে এসেছে বলে পথ ফাঁকা করে দিল। নিবিড় কোণের পাশে গিয়ে বলে, কেমন আছেন ভাবি? আমি কিন্তু সম্পর্কে আপনার দেবর হই। বউ তো লজ্জায় কথা বলে না, চুপ করে আছে। নিবিড় হেসে বলে, বাহ, ভাবি তো দেখি খুবই লজ্জাবতী। বরের পক্ষের সাথে দেখা হলে বলে আমরা কনে পক্ষের, আর কনে পক্ষের কাছে দেখা হলে বলে আমরা বর পক্ষের। এভাবে সবার সাথে পরিচিত হয়ে খাবার টেবিলে বসলো নেবে। পাশে বাকি তিনজনও বসলো। পেট পুড়ে খাওয়া শুরু হলো সবার। খাওয়া শেষে উঠে দাঁড়ালো নেবে। যাওয়ার সময় কনে পক্ষের একজনের সাথে দেখা হলে নিবিড় বলে, আমরা একটু বাইরে থেকে হেঁটে আসি। বলে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল তারা। বের হতে নিলয় বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর বলে, ভাই আরেকটু হলে আমার জানটা বেরিয়ে যেত, ধরা খেলে আজ একটা মারও মাটিতে পড়তো না রে। নিবিড় হেসে বলে, বললাম না আমার উপর ভরসা রাখলে কিছু হবে না। তখন তুষার বলে, ভাই নীল জামা পরা মেয়েটা দেখলি মারাত্মক সুন্দরী, আমি তো যাওয়ার পর চোখে সরাতে পারিনি। ইস, তার সাথে যদি একবার কথা বলতে পারতাম। তখন নিবিড় হেসে দিল। হাসতে হাসতে নিজের ফোনটা বের করে তাদেরকে দেখিয়ে বলে, তোর দেখা সেই সুন্দরী থেকে অলরেডি আমি নাম্বারও নিয়ে ফেলেছি। নিলয় মাথায় হাত দিয়ে বলে, ভাই কেমনে পারিস তুই? নিবিড় হেসে এসে হাঁটা ধরলো। নিলয় পেছন পেছন হেঁটে হেঁটে বলল, ভাই বল না কিভাবে নাম্বারটা নিলি? মেয়েটাকে সত্যি আমারও ভালো লাগছিল। নাম্বার নেওয়ার মুহূর্তটা এমনিতেই নিবিড়কে দেখলে অনেকেই মেয়ে ফিদা হয়ে তাকিয়ে থাকে। ওদের ফ্রেন্ড মহলের সবচেয়ে ড্যাশিং স্মার্ট ছেলেটা হলো নিবিড়, যেটা তার মেয়ে পটানো অনেকটাই ইজি করে দেয়। ওখানেই যখন তুষার নিলয় এরা বরের সাথে ছবি তুলছিল, নিবিড় তাকিয়েছিল ওই মেয়েটার দিকে। মেয়েটাও বারবার নিবিড়ের দিকেই তাকাচ্ছিল, আবার চোখ ফিরিয়ে নিচ্ছে। তাই নিবিড়ের কনফিডেন্সটা আরো বেড়ে গেল। কিছুক্ষণ পর মেয়েটার সামনে গিয়ে বলে, বিরক্ত করার জন্য দুঃখিত আপু, আপনার ফোনে কি টাকা আছে? মেয়েটা এক ভ্রু কুচকে নিবিড়ের দিকে তাকালে নিবিড় অসহায় ভঙ্গিতে বলে, আসলে আপু আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, একটা কল দিয়ে দেখতাম। আমার ফোনটা হারালে অনেক সর্বনাশ হয়ে যাবে আপু, প্লিজ হেল্পটা করুন। মেয়েটা এবার নিবিড়ের দিকে একটু ভালোভাবে তাকিয়ে ফোনটা এগিয়ে দিয়ে বলে, এত বড় ছেলে নিজের ফোন সামনে রাখতে পারেন না? এই নিন, তাড়াতাড়ি করুন।
নিবিড় ফোন পেয়ে নিজের নাম্বারে ফোন দিয়ে দিল, কিন্তু নিবিড়ের ফোন অন্য কোথাও না, তার পকেটেই বাজতে লাগলো। মেয়েটা এবার রেগে নিজের ফোন কেড়ে নিয়ে বলে, ফাজলামি করেন আমার সাথে? নিবিড় এবার পকেট থেকে নিজের ফোনটা বের করতে করতে বলে, আসলে আপু সব কেমন জানি এলোমেলো হয়ে গেছে আপনাকে দেখার পর থেকে। এত সুন্দর ও মায়ার অধিকারী আপনি, যা আমার চোখে দ্বিতীয়টার ধরা পড়ে নেই, তাই নিজেকে গুলিয়ে ফেলেছিলাম। সত্যি আপু, আপনার চোখের দিকে তাকালে আমার মতো যে কোনো ছেলেই ওই চোখে নিজেকে হারিয়ে ফেলবে মুহূর্তেই, যেন ওটা চোখ নয়, এক স্পষ্ট মায়াজাল। একটুও বাড়িয়ে বলছি না, আপনি এই প্রশংসারই যোগ্য। গাড়ি থেকে নামতেই রিমাকে অন্য একটা ছেলের সাথে দেখে এক পাশে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে রুশান। মোবাইলটা বের করে রিমার নাম্বারে ফোন দিয়ে দিল। ফোন কেটে দেয় রিমা। এবার যেন রাগটা মাথায় চড়ে বসেছে রুশানের। আরেকটা গাড়ি নিয়ে সোজা চলে যায় সে। রাস্তার পাশে আমরা বিক্রি করছিল এক লোক। রিমার ফ্রেন্ড সাইমা গেল আমরা নিয়ে আসতে, যার ফলে রুশানকে দেখেছিল সে। আমরা নিয়ে রিমার কাছে গিয়ে বলে, কিরে রোশান ভাইয়া এসে আবার চলে গেল কেন? সাইমার কথায় রিমা চমকে উঠে বলে, ভাইয়া এসেছিল মানে? হ্যাঁ, গাড়ি থেকে নেমে কিছুক্ষণ তোদের দিকে তাকিয়েছিল, এরপর আবার কি ভেবে সে অন্য গাড়িতে উঠে চলে গেল। সাইমার কথা শুনে এবার একটা শুকনো ঢোক গিলে নেয় রিমা। আজ যে বাসায় গেলে কপালে দুঃখ আছে তা আর নতুন কিছু না। প্রতিদিনের মতো আজও পেছনের বেঞ্চিতে বসলো রাজ, কারণ তার তেমন একটা স্মার্টনেস না থাকায় অন্য স্টুডেন্টরা তেমন একটা মেশে না তার সাথে, তাই প্রথম বেঞ্চগুলোতে বসার সৌভাগ্য হয়নি কখনো তার। স্যার ক্লাসে লেকচার দেওয়ার সময় আজ হঠাৎ একটা প্রশ্ন করে বসে, আজকের আলোচিত অধ্যায় নিয়ে তোমাদের মধ্য থেকে আমার মতো করে এখানে এসে বাকিদের বুঝিয়ে দিতে পারবে কে? প্রশ্নটা ছিল। সবাই তখন নিশ্চুপ হয়ে বসে রইল। স্যার একটু মুচকি এসে বলে, ভবিষ্যতে তোমরা এই পজিশনে আসবে, এমন শতাধিক স্টুডেন্ট নিয়ে তোমরাও ক্লাস করাতে হবে। এখন থেকেই প্রস্তুতি নেওয়াটা তোমাদের জন্যই ভালো হবে। সাহস তৈরি হবে তোমাদের মাঝে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি হেল্প করব সমস্যা হলে। কিন্তু কেউই সামনে গিয়ে লেকচার দেওয়ার সাহস করল না। পেছন থেকে রাজ হাত তুলে উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমি চেষ্টা করে দেখতে পারি যদি আপনি হেল্প করেন। রাজ এভাবে দাঁড়ানোতে আশেপাশের সব স্টুডেন্টরা হাসাহাসি শুরু করলো। আবার স্যারের একটা ধমকে চুপ হয়ে যায় সবাই। তারপর রাজকে ডেকে সামনে নিয়ে যায় স্যার। রাজকে পাশে দাঁড় করিয়ে স্যার বলে, ওপরে সাজগোজ দেখে মানুষের যোগ্যতা বোঝা যায় না, যোগ্যতা প্রমাণের সাহসের প্রয়োজন হয়, যা ওর মাঝে আছে। তারপর রাজকে শুরু করতে বলে। এক পাশে গিয়ে দাঁড়ালো স্যার। কিছু স্টুডেন্ট এখনো মুচকি মুচকি হাসছে। রাজ সবার দিকে একবার চেয়ে কিছুক্ষণের মাঝে শুরু করলো ক্লাস। কিছুক্ষণের মাঝে সবাই হা হয়ে তাকিয়ে থাকে রাজের দিকে, কারণ একজন প্রফেশনাল লেকচারারের মতোই ক্লাস নিচ্ছে রাজ। চোখে মুখে কোনো ভয়ের বা নার্ভাস হওয়ার ছাপ নেই। হেঁটে হেঁটে প্রত্যেক স্টুডেন্টকেই একেবারে হাত ধরে বুঝিয়ে দিল সব, যা দেখে স্যার নিজেও অবাক হয়ে চেয়েছিল তার দিকে। পুরোটা ক্লাস সে এমনভাবে নিল যেন সম্পূর্ণ বই তার মাথায় মাঝে সেট করা আছে। ক্লাস শেষে স্যার রাজের কাঁধে হাত রেখে বলে, ওয়েল ডান বয়, এতক্ষণ এক মুহূর্তের জন্য তোমাকে আমার স্টুডেন্ট মনে হয়নি, মনে হয়েছিল একজন প্রফেশনাল লেকচারারই লেকচার দিচ্ছে। রাজ কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকিয়ে বলে, থ্যাংক ইউ স্যার। যে স্টুডেন্টগুলো ক্লাস শুরু হওয়ার আগে রাজকে নিয়ে হাসাহাসি করছিল তারা সবাই এখন নিশ্চুপ হয়ে আছে। তারা তো আর জানতো না যে তাদের সামনে ঘোরাফেরা করা আনস্মার্ট ছেলেটা কোনো সাধারণ ছেলে না। সে বাইরে থেকে পড়ালেখা কমপ্লিট করে এখানে এসে ছদ্মবেশে স্টুডেন্ট রূপ নিয়েছে। ক্লাস শেষে বাইরে যাওয়ার পর অরিন তার পাশে এসে বলে, তোমার পড়ার কৌশলটা আমাকে শিখিয়ে দাও না, মানে সামান্য স্টুডেন্ট হয়ে এত কিছু কিভাবে মনে রাখো তুমি? আজ একটু হেসে বলে, একটা উদাহরণ দেই, লাইফে সফল কাউকে দেখে হাততালি দিলেই নিজেও সফল হওয়া যায় না, যার জন্য প্রয়োজন হয় প্রতিজ্ঞা, প্রচেষ্টা, পরিশ্রম। এই ট্রিপল পি তোমার নিজের সাথে মিশিয়ে নিলে একদিন তুমিও সফল হবে। নিজে থেকে চেষ্টা না করলে অন্য কেউ তোমাকে তা শরবত বানিয়ে খাইয়ে দিলেও কোনো লাভ হবে না। অরিন একটু হেসে বলে, উফ রাজ, এখানে আপাতত জ্ঞান দেওয়া অফ রাখো প্লিজ। অরিনের কথায় কিছু না বলে সামনের দিকে এগিয়ে গেল রাজ।
হাতে ও কপালে ব্যান্ডেজ নিয়ে কোনো রকমে ঘরে ঢুকলো তুষার। ফরিদা আন্টি দেখেই তাড়াহুড়ো করে তাকে ধরে সবাইকে ডেকে নিয়ে নিচে আসে। সবাই জিজ্ঞেস করলো তুষার মান সম্মানের ভয় বলে। রাস্তা পার হচ্ছিলাম, একটা গাড়ির সাথে ধাক্কা লেগেছিল। কথাটা অবিশ্বাস্য করার মতো না, তাই বিশ্বাস করে নিল। সবাই তুষারকে ধরে রুমে নিয়ে গেল। ফরিদা আন্টি বলে, কিছু খেয়েছো? তুষার দুই দিকে মাথা নাড়িয়ে আস্তে করে বলে, না আন্টি, কিছু খেতে ইচ্ছে করছে না এখন। ফরিদা আন্টি বসা থেকে উঠে বসে, বলে, তোমরা থাকো, আমি তুষারের জন্য স্যুপ বানিয়ে আনছি। বলেই চলে গেল সে। বাকিরা একে একে চলে গেল। নিবিড় গালে আঙুল দিয়ে চিন্তিত ভঙ্গিতে বলল, আসল কাহিনীটা কি? তুষার একবার চারদিকে চেয়ে দেখে কেউ নেই, তারপর বলে, তোর জন্য হয়েছে সব। নিবিড় একটু অবাক হয়ে বলল, আমার জন্য মানে? তুষার বলে, তোর কথা মতো আমি ওই দিনের সব টিপস রাত জেগে মুখস্থ করেছি। আজকে দেখি একটা সুন্দরী মেয়ে রাস্তায় একা দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম মেয়েটাকে একটু পটানোর ট্রাই করে দেখি। তোর কথা মতো প্রথমে ওর সামনে দাঁড়িয়ে হাই হ্যালো করে পরিচিত হলাম। তারপর মুখে হাসি রেখে তাকে গুরুত্ব দিয়ে কথা বলছিলাম। হঠাৎ দেখি মামা কোথায় থেকে মেয়েটার বয়ফ্রেন্ড এসে হাজির। এরপর আমার এই অবস্থা। নিবিড় কপালে হাত দিয়ে বলে, তোকে প্রথমেই যে মেয়েটা জুতা খুলে পিটায়নি, এটাই তোর ভাগ্য। তুষার রাগী লুক নিয়ে বলে, তুই যা যা শেখালি সবই তো করলাম। নিবিড় একটু বিরক্তি নিয়ে বলে, আরে ভাই, তোকে ওষুধ দিয়েছি, তুই একটা একটা খাবি। প্রথমে পরিচিত হবি, এরপর ফ্রেন্ডশিপ করবি, তারপর রিলেশনে যাওয়ার ট্রাই করবি, তাও কৌশলে। আর তা না করে তুই সবগুলো ডোজ একসাথে মেরে দিলি। তুষার বলে, ভাই আমি তো ভাবছিলাম সবগুলো ডোজ একসাথে দিলে মেয়ে আরো তাড়াতাড়ি পটে যাবে। নিবিড় বলে, ভাই তোর মেয়ে পটানোর কোনো দরকার নেই। তুই এক কাজ কর, ফোনে একটা অ্যাপস আছে, টকিং অ্যাঞ্জেল, একটা মেয়ে বিড়ালের অ্যাপস। ওটাকে তুই পালতে পালতে বড় করবি, আর ওটার সাথেই কথা বলবি। ওটাকে সাজাবি, ঘুম পাড়াবি, খাওয়াবি। তোর আর প্রেম করার কোনো দরকার নেই। তাদের কথা শেষ। পাশে তাকিয়ে দেখে নিলয় এতক্ষণ ধরে সবই শুনছিল। তারপর হাসি দিয়ে নিলয় বলে, তুমিও তাহলে এই লাভগুলোর চক্করে পরে মেয়ে গঠিত ব্যাপার নিয়ে মার খেয়ে বাসায় এসেছো? বাহ, ভালোই তো। তুষার এবার নিলয়ের দিকে তাকিয়ে দু হাত জোর করে বলে, ভাই তোর দুইটা পা চেপে ধরি, যা শুনছ তা কাউকে বলিস না। আমার মান ইজ্জত একটুও থাকবে না তাহলে। সারাদিন প্রাইভেট কোচিং এসব নিয়ে কোনো মতে দিন কাটিয়ে দিলেও সন্ধ্যায় ঠিক বাসায় ফিরতে হলো রিমাকে। এসে দেখে মা চুপচাপ কাজ করছে। কিছু জিজ্ঞেস করলো, কিছু বলছে না। রিমা একটা শুকনো ঠোপ গিলে নিয়ে নিজের রুমে চলে গেল। দেখে সারা রুমে অন্ধকার। ব্যাগ রেখে সুইচ অন করতেই চমকে উঠেছে, কারণ দুই পা মেঝেতে ছড়িয়ে খাটের উপর বসে আছে রুশান। মুখে কোনো কথা নেই। রিমা ভয়ে ভয়ে ব্যাগটা পাশে রেখে বলে, ভুল হয়ে গেছে আমার, আর কখনো এমন করব না, প্রমিস। রুশান চুপচাপ বসে আছে মেঝেতে দুপা ছড়িয়ে, আর সামনে দুই কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে রিমা। দাঁড়িয়ে থাকতে থাকতে দুই পা দৌড়ে গেছে তার। আবারও করুণ চোখে রুশানের দিকে তাকিয়ে বলে, আর কখনো কোনো ছেলের সাথে আড্ডা দিব না, প্রমিস। আজকের মতো ছেড়ে দাও প্লিজ। রুশান ওই অবস্থাতেই বলে, এই প্রমিসটা এর আগেও 3 বার করেছিলে। এবারে শেষ প্রমিস করছি, আর কোনো ছেলে বন্ধুর সাথে কথাও বলবো না আমি। রুশান কিছু না বলে চুপচাপ বসে রইল। তাকে দেখেও বোঝার উপায় নেই যে এখনো রেগে আছে না স্বাভাবিক হয়েছে। ওই অবস্থাতেই খুব শান্তভাবে বলে, ছেলেটা তোর গায়ে হাত দিয়েছিল কেন? রিমা চট করে বলে, কই, ঘাড়ে হাত দেয়নি তো। রুশান রেগে বলে, তার মানে বলতে চাইছিস আমি মিথ্যা কথা বলছি? রিমা আমতা আমতা করে বলে, ঘাড়ে একটা পোকা বসেছিল, আমি ভয় পেয়েছিলাম দেখে সে ওটা তাড়িয়ে দিয়েছিল। সে কেন তোর গায়ে টাচ করবে? কে হয় তোর? আর তোর গার দেখা গেল কেন? হিজাব কয়টা কিনে দিয়েছি তোকে? রিমা বিরক্তি নিয়ে বলল, গরমে আমার অসহ্য লাগে ওগুলো পড়তে। রুশান এবার উঠে দাঁড়িয়ে একটু মুচকি হেসে বলে, আজ থেকে সব ভালো লাগবে, এতটাই ভালো লাগবে যে ঘরের মাঝে হিজাব পরে থাকবে। রুশানের কথাটা মাথায় ঢুকলো না রিমার, তাই ট্যাপ করে রুশানের দিকে চেয়ে আছে সে। রুশান আর কিছু না বলে রিমার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর এক হাত দিয়ে রিমার দুই হাত চেপে ধরে অন্য হাতে একটা চেয়ার এনে রিমাকে
ওটাতে বসিয়ে দিল। তারপর পকেট থেকে একটা চিকন দড়ি বের করে রিমার হাত বেঁধে দিল। রিমা ছোটার চেষ্টা করতে করতে বলল, কি করছো ভাইয়া? আজকে আমাকে এভাবে বেঁধে মারবে নাকি? রুশান কিছু বলল না, চুপচাপ রিমাকে বেঁধে সামনে এসে দাঁড়ালো। তারপর টেবিলে রাখা মেহেদিটা নিল, যেটা সে আসার সময় নিয়ে এসেছিল। এরপর চুপচাপ রিমার সামনে হাঁটু গেড়ে বসে মেহেদি দিয়ে রিমার গলায় লিখে দিল রোশানের বউ। তারপর উঠে দাঁড়িয়ে মেহেদি শুকানো পর্যন্ত রিমাকে ওভাবেই বেঁধে রেখে দিল। সামনে বসে থাকলো রোশান। ঘন্টা কেটে যায়, তবুও রিমার মুক্তি মেলে না। অনেকক্ষণ পর মেহেদি পুরোপুরি শুকানোর পর রিমার বাঁধন খুলে দিল রোশান। তারপর রাগী লুক নিয়ে বলে, চুপচাপ রেশে পড়ার টেবিলে বসবি, দ্বিতীয় কোনো শব্দ যেন না শুনি আমি। আন্টিকে বলেছি নাস্তা তৈরি করতে, শেষ হলে এসে তোকে দিয়ে যাবে। আর আজকের প্রমিসের কথা যেন সারা জীবন মনে থাকে। বলে রুম থেকে বেরিয়ে গেল রুশান। রিমা দ্রুত আয়নার সামনে চলে যায়, গলায় কি লিখেছে এটা দেখার জন্য। আয়নার সামনে দাঁড়াতে চোখ কপালে উঠে যায় তার। রিমার আগে পেছনে ফিরে চিৎকার দিতে যাবে, তখনই রুশানকে দেখে ভয়ে মুখ অফ করে গেল। রুশান গাল টিপে ধরে বলে, বলেছি না যেন দ্বিতীয় কোনো শব্দ না শুনি। আর আজকের পর থেকে তোর আশেপাশে কোনো ছেলে দেখলে তোর সাথে ওই ছেলের অবস্থা খারাপ করে দেব। রিমা এবার পারছে না কিছু বলতে, আর না পারছে বিষয়টা মানতে। ওয়াশরুমে চলে গেল সে। গলাটা অনেকক্ষণ ঘষে কোনো লাভ হলো না। লেখাটা ভালোভাবেই বসে গেছে। রাগে কান্না করতে ইচ্ছে করছে তার। কেন যে এমন একটা খালাতো ভাই তার কপালে জুটল? বাবা মা তাকে কিচ্ছু বলে না, বাবা মায়ের কাছে বিচার দিবে। রাতে খাওয়ার সময় ডাকাডাকিতে বাধ্য সবার সাথে টেবিলে গিয়ে বসলো রিমা। তবে সকলের নজর খাওয়ার দিক থেকে সরিয়ে এবার রিমার দিকে পড়লো, কারণ খেতে এসেও হিজাব পরে আছে। রুশান খেতে খেতে বলে, কিরে আজ হঠাৎ তোর উপর জিন টিন ভর করলো নাকি? রুশানের দিকে চেয়ে ভেতর ভেতর রাগে কটমট করতে থাকে রিমা। এই রুশানকে এখন একটুও সহ্য হচ্ছে না তার। নিজে সব করে এখন আবার খোঁচা দিচ্ছে। তার মাঝে মাও বলে, কিরে মা, কি হয়েছে তোর? গায়ে জ্বরটা এসেছে নাকি? রিমা এবার জোরপূর্বক একটু হাসার চেষ্টা করে বলে, আসলে মা, আমি অনেক ভেবে দেখেছি মেয়েদের জীবনে পর্দা করাটাই খুব গুরুত্বপূর্ণ। মা আবার বলে, তা ঠিক যে পর্দা করতে হবে, নিজেকে হেফাজত করতে হবে, তাই বলে ঘরেও হিজাব পরে থাকবি? হ্যাঁ মা, যেন এই ভালো অভ্যেসটা তাড়াতাড়ি হয়ে যায়। রিমা চুপচাপ বসেছিল তখন। আজ মাথাটা পুরোই গরম হয়ে আছে। রুশান অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, তা ভেবে একটু হলেও শান্তি আসলো। কিছুক্ষণ পর ফোনে একটা মেসেজ আসে তার, রুশানের মেসেজ। সেখানে লেখা ছিল, গলার লেখাটা যদি একটু পরিবর্তন হয় তাহলে একবার ট্যাটু করে লিখে দেব। আবারও রাগ হলো রিমার। রাগে হাতটা আচমকায় গলায় চলে গেল আর রাগে ফুঁসতে থাকে। আজ কলেজ থেকে ফেরার পর রাজের কোনো দেখা মিলল না। ফোন দিয়ে জিজ্ঞেস করলেও বলে, আজ একটা কাজে আসছি, ফিরতে রাত হবে। ফোন রেখে রাজ উঠে ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে কিছুটা এগিয়ে গেল। একটা লোককে ডেকে আপেলটা ওই লোকটার মাথার উপর রেখে বলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে। তারপর টেবিল থেকে একটা পিস্তল তুলে নিয়ে ওটার উপর হাত বুলাতে লাগলো। অনেক দিন হলো এটা হাতে তোলা হয়নি। টার্গেটটা ঠিক আছে কিনা একটু চেক করতে লোকটার মাথায় আপেল রেখেছে সে। রাজ অনেকটা দূরে গিয়ে লোকটার দিকে পিস্তল তাক করতে দাঁড়াতে লোকটা একটা শুকনো ঠোক গিলে নিয়ে চোখ বন্ধ করে নিল। হঠাৎ একটা গুলির শব্দ হলো আর তার মাথার উপর আপেলটা কয়েক ভাগ হয়ে অনেকটা দূরে ছিটকে চলে গেল। রাজ এবার লোকটার দিকে তাকিয়ে দেখে ইতিমধ্যে প্রস্রাব করে পেট ফাঁসিয়ে ফেলেছে লোকটা। রাজ একটু মুচকি হেসে পাশ থেকে জুসের গ্লাসটা তুলে নিয়ে তাতে চুমুক দিল। পশ্চিম আকাশে তাকিয়ে দেখে সূর্য ডুবে আকাশটা লাল হয়ে আছে। কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে আসবে। রাজ জুস অর্ধেকটা শেষ করে পাশে রেখে দিয়ে ভাইয়ার দিকে চেয়ে বলে, আজ আসি ভাইয়া, আবার কয়েকদিন পর দেখা হবে। রাজের ভাই উঠে রাজের কাঁধে হাত রেখে বলে, রাজে তুই যে কি করছিস তা কিছুই বুঝে উঠতে পারছি না আমি। যেখানে ছোটবেলা থেকে তোর জন্য সেবার জন্য
পার্সোনালভাবে কয়েকজন লোক রেখে এত আদর যত্নে বড় করেছি তোকে, আর তুই কি না একটা ব্যাচেলর বাসায় থাকিস। তারা কি খায়, কিভাবে থাকে, ওসব পরিবেশ কি তোর জন্য? একটু হেসে ভাইয়ার দিকে চেয়ে বলে, কারণ আছে ভাইয়া, তার সময় হলে তোমাকে বলবো। এখন আসতে হবে আমাকে, আমার বন্ধুরা বারবার ফোন দিচ্ছে। রাজের ভাই এবার তাকে জড়িয়ে ধরে বলে, সাবধানে থাকিস। আর বাবা ফোন দিয়েছিল, বলল তোকে বুঝিয়ে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিতে, ওখানে বাবার বিজনেস দেখাশোনা করবি। এতগুলো বিজনেস বাবার একার পক্ষে দেখা সম্ভব হচ্ছে না। রাজ বলল, তুমি কি বলেছো? আমি বলেছি রাজ যেটা ভালো মনে করে। রাজ একটু হেসে বলল, ওকে ভাইয়া, আসি। পরদিন কলেজ থেকে ফেরার পথে একটা মেয়ে এসে নিলয়ের পাশে দাঁড়ায়। মেয়ে দেখে নিলয়ের হাঁটার গতি বাড়িয়ে দিল। মেয়েটা বলে, তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। বলেই আলাদা নিয়ে গিয়ে বলে, তোমাদের একটা ফ্রেন্ড আছে না, তুষার? নিলয় মাথা নেড়ে বলে। হুম। এটা একটা কাগজ বের করে বলে, এটা গিয়ে তাকে দিবে। আমি দেইনি, আমার এক বান্ধবী পাঠিয়েছে। তুষারকে না দেখে তোমাকে দিলাম। নিলয় সেটা হাতে নিয়ে বলে, আচ্ছা দেব। মেয়েটা এবার পাশে হাঁটতে হাঁটতে বলে, আচ্ছা তুষার কলেজে আসে না কেন? নিলয় বলে, ও একটা রেস্টুরেন্টে জব করে, তাই প্রত্যেক দিন আসতে পারে না। আর তবে আজ আসেনি, একটা কারণ আছে। মেয়েটা উৎসাহ নিয়ে জানতে চাইল। নিলয় কি কারণ? এবার চুপ করে গিয়ে বলে, না, সেটা কাউকে বলতে নিষেধ করেছে, ওটা মেয়ে গঠিত ব্যাপার। মেয়েটা এবার দাঁড়িয়ে বলল, মেয়ে গঠিত ব্যাপার মানে? আমি যতদূর জানি তুষার তো খুব ভদ্র একটা ছেলে। নিলয় এবার হেসে দিয়ে বলে, প্রচুর ভদ্র। পরশু একটা মেয়ের কাছে গিয়ে বিটলামি করলে, পরে ওই মেয়ের বয়ফ্রেন্ড তাকে সেই লেভেলের একটা মাইট দিল। এক মারে গতকাল থেকেই বিছানায় পড়ে আছে। আর শোনো, তুমি আবার এইসব কথা কাউকে বলবে না। মেয়েটা এবার দাঁড়িয়ে গিয়ে বলে, তুষার আসলেই এমন, অথচ আমার বান্ধবী তাকে কত ভালো ভেবে এই চিঠিটা দিয়েছিল। বলে নিলয়ের কাছ থেকে ছো মেরে চিঠিটা নিয়ে নিল মেয়েটা। নিলয় অবাক হয়ে বলে, তুষারকে দিতে হবে না এটা। মেয়েটা ওটা ছিঁড়ে ফেলে বলে, লাগবে না। ওর মতো একটা লুচু ছেলের কাছে জেনে শুনে আমার বান্ধবীকে তুলে দিব? শালা লুচুর দল। ফোনের শব্দে ঘুম ভাঙে রোশানের। ঘুম ঘুম চোখে চোখ কসলাতে কসলাতে ভালো করে তাকিয়ে দেখে আরিশা আন্টির ফোন রিসিভ করে রোশান বলে, আসসালামু আলাইকুম আন্টি। আরিশা আন্টি ওপাশ থেকে সালামের উত্তর নিয়ে বলে, রিম্মাকে কি বলেছিস গতকাল? হঠাৎ করে ও এত ভদ্র হয়ে গেছে কিভাবে? ঘুম কাতরে চোখে হাসি আসলো রোশানের। হাসি দমিয়ে রেখে আন্টিকে বলল, কই কিছুই তো করিনি আন্টি, ওকে শুধু একটু বোঝালাম যে এসব ভালো না, ঠিকঠাকভাবে চলতে, এই আর কি। আয়েশা আন্টি একটু ভেবে বলল, কিন্তু আমার তো মনে হচ্ছে না ওর মতো মেয়েকে কিছু বুঝিয়ে লাভ হবে বলে। তুমি নিশ্চয়ই কোনো পানিশমেন্ট দিয়েছো বা কোনো প্যাচের মধ্যে ফেলেছো, না হলে ওর মতো মেয়ে এত সহজে সোজা হওয়ার কথা না। রোশান একটু হেসে বলল, সে কোথায় আন্টি? উঠে পড়তে বসেছে এখন। আচ্ছা পড়ুক, তাকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। খেয়েছে কিছু? না, এখন নাস্তা তৈরি শেষ হয়নি। আচ্ছা। কিছুক্ষণ পর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে সবাই। নিবিড় রেডি হয়ে রাজের রুমে এসে বসলো, মুখে হাসি নিয়ে বলে, অরণ্যের সাথে খুব ভাব জমেছে তোমার। দুজন দুজনকে ছাড়া কিছুই বুঝো না, লুকিয়ে প্রেম করছো নাকি দুজন? নিবিড়ের কথায় লজ্জা মাখা মুখে রাজ বলে, আরে ওসব কিছু না, আমরা জাস্ট ফ্রেন্ড। থাক ভাই, আমার কাছে অন্তত মিথ্যা বলতে হবে না। মেয়ে ফ্রেন্ড তো আমাদেরও আছে। কই, আমরা তো এমন একটার সাথে আরেকটা আঠার মতো লেগে থাকি না? রাজ এবার উত্তর দেওয়ার মতো কিছুই খুঁজে পেল না। রাজের নীরবতা দেখে নিবিড় আবার বলে, আচ্ছা, অরিন মেয়েটা তো অনেক ভাবলি ছিল, তাকে কিভাবে পটিয়ে নিলি ভাই? রাজ এবার দুই হাত কোমরে রেখে এসে বলে, আরে ভাই পটালাম কই? আর আমার মতো এমন খ্যাত টাইপের ছেলেকে কি কোনো মেয়ে পছন্দ করবে বলো? নিবিড় উঠে দাঁড়িয়ে বলল, শোনো, কিছু ভালোবাসার দিক দেখে হয় না, হঠাৎই হয়ে যায়। আমার মনে হয় ওই মেয়েও তোমার উপর ফিদা, তাই এমন লেগে থাকে সারাক্ষণ। তুমিও ঝুলে পড়ো, দেখবে জীবনটা রঙিন হয়ে উঠবে। রাজ একটু লজ্জা পেলে তা প্রকাশ করলো না। অন্যদিকে ফিরে জামা পরতে পরতে বলে, ভাই বাদ দাও তো সব,
দেরি হয়ে যাচ্ছে, চলো। এদের ফ্রেন্ডস মহলের আড়ালেও আরেকটা গল্প আছে, ছেলে হারানোর এক মায়ের গল্প, যে প্রতিবারের মতো আজও সেই ছোট্ট ছেলের ছবি বুকে নিয়ে কাঁদছে। আবরার রুমে এসে দেখে খাটের এক পাশে বসে সেই ছোট্ট ফাহাদের ছবি বুকে নিয়ে কাঁদছে ফারহা। ছবিটা কি সুন্দর হাসি মুখে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট ফাহাদ। 20 বছর বয়স হয়ে গেল আজ, তবুও সেদিনের পর আর একটা নজরও দেখেনি ছেলেকে। কারা নিয়ে গেছে, কোথায় বা হারিয়ে গেছে তা কিছুই জানে না। থানা পুলিশ অনেক কিছু করেও খুঁজে পেল না তাদের ছেলেকে। সেই ঘটনার 20 বছর পার হয়ে গেল। হয়তো সেই ছোট্ট ফাহাদ আজ অনেক বড় হয়ে গেছে, নয়তো আকাশের তারা হয়ে গেছে অনেক আগে। ফারহাকে 2 হাতে বুকের সাথে জড়িয়ে নিল আবরার। সন্তান হারানোর একজন মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার জানা নেই। সেও তো বাবা, কষ্ট তো তারও হয়। ফারহা আবরারের বুকে মাথা রাখা অবস্থায় বলে, আমার ফারহাদ একদিন ঠিকই ফিরে আসবে। তবে কি সেই ছোট্টবেলায় হারিয়ে যাওয়া ফাহাদ আজ রুশান, নিবিড়, তুষার, নিলয় এদের ফ্রেন্ডস মহলের কেউ নয় তো? নাকি সেও জড়িয়ে আছে নির্জনের সেই অন্ধকার জগতের মাঝে? আজও ভার্সিটি যায়নি তুষার। রেস্টুরেন্টের টেবিল মুছতে মুছতে খেয়াল করে ফোনটা প্রাইভেট হচ্ছে। কেউ হয়তো ফোন দিয়েছে। ম্যানেজারের থেকে একটু অনুমতি নিয়ে সাইডে গেল সে। দেখে বাড়ি থেকে ফোন কল ব্যাক করলে তার ছোট বোন ফোন রিসিভ করে আর বলে, মায়ের ঔষধ শেষ ভাইয়া, ওষুধ কিনতে হবে, তার জন্য কিছু টাকা লাগবে। মায়ের অনেক ঔষধ একসাথে কিনতে হয়, তাই টাকা পয়সাও কম লাগে না। আর মায়ের চিকিৎসার জন্য অনেক দিন ধরেই এখানে ওখানে কাজ করে টাকা জমাচ্ছে সে। ছোট বোনকে বলে, আচ্ছা চিন্তা করিস না, আমি বিকালের মাঝেই ম্যানেজ করে টাকা পাঠিয়ে দিব। আর মাকে একটু ফোনটা দিবি, 2 মিনিট কথা বলি। তুষারের ছোট বোন দৌড়ে মায়ের কাছে ফোনটা নিয়ে গেল। তুষার 1 মিনিট কথা বলতে ম্যানেজার এসে গালাগাল শুরু করলো তাকে। কাস্টমার সব বসে আছে আর সে আসছে এখানে ফোন আলাপ করতে। তুষার একটু রকচটা স্বভাবের হলেও এখন সব সহ্য করতে হচ্ছে তাকে। মাঝে মাঝে নিজের রাগ সামনে রাখার জন্য হলেও কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে সে, কারণ এখনো অনেক টাকা জমানো বাকি। কলেজে আসার পর অরিন দৌড়ে এসে রাজকে আলাদা করে এক পাশে নিয়ে চলে গেল, কারণ তার কিছু হোমওয়ার্ক বাকি ছিল। প্রাইভেট ভার্সিটি দেখে রেগুলার পড়ার প্রতি গুরুত্বটা বেশি থাকে সবসময়। রাজকে এভাবে নিয়ে যাওয়ায় নিবিড় চুপচাপ দাঁড়িয়ে একটু হেসে গুনগুন করে বলে, পেরেতে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। তখনই নীলের পেছন থেকে নিবিড়কে ডেকে বলে, দেখ ওই মেয়েটা গতকালকে আমাকে চিঠি দিয়েছিল। নিবিড় হেসে বলে, তোর মতো আবুলকেও মেয়েরা চিঠি দেয়? বাহ, দারুণ তো। আরে বাল, আমার জন্য না, তুষারের জন্য দিয়েছিল। আর তুষারকে মনে হয় পছন্দ করে। নিবিড় হেসে হেসে বলে, আরে ভাই, এটা তো গুড নিউজ। ফেক আইডির সাথে রিলেশন করে যা তা অবস্থা করেছিল এর আগে, এখন রিয়েল একটা জুটলেই হয়। নিলয় বলে, কিন্তু দোস্ত, আমি তো একটা আকাম করে ফেলছিলাম তখন। কি? তুষার যে একটা মেয়ের সাথে টাঙ্কি মারতে গিয়ে মার খেয়ে এসেছিল, এইটা আমি ওই মেয়েটাকে বলে দিয়েছিলাম। এরপর সে আবার চিঠিটা নিয়ে নিল আর বলল, শালা লুচ্চার দল। নিবিড় এবার কোমরে হাত দিয়ে বলে, তুই শালা সব সময় ওই তুষারকেই বাস দিতে পারোস। তুষার যদি কখনো এসব জানতে পারে, তোর কপালে কি আছে তা তুইই জানিস। এখন রাত্রিবেলা ওই দিন লোকগুলো ধরে আনার পর থেকে অত্যাচার করা চলেছে, কিন্তু এখনো মুখ খুলতে পারেনি। গা বেয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে মেঝেতে আছড়ে পড়ল, তবু টু শব্দ করছে না তারা। রুশানও কম নয়। ইশারা দিতে একজন লোক এসে একটা প্লেট রেখে গেল, যেটাতে ছিল ছোট ছোট অনেক কাচের গুঁড়ো। কেউ মুঠোয় নিয়ে চাপ দিলে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়বে এমন। রুশান তাদের 3 জনের সামনেই মুখ নিয়ে বলে, তোদের আগেও এখানে কয়েকজন এসেছে, কেউই বেশি বের হতে পারেনি এখান থেকে। এখন তোদেরকেও সেই 2টা অপশন দিচ্ছি। অপশন নাম্বার 1, যা যা জানতে চাইছি সকল তথ্য দিয়ে আমাদের হেল্প করবি, আর শত শত মানুষের জীবন বাঁচবে এতে, আর তোরাও মুক্তি পেয়ে যাবি। অপশন নাম্বার 2, সামনে থাকা এই কাচের গুঁড়োগুলো এখন খেতে হবে তোদের। এগুলো খাবি আর মৃত্যুর যন্ত্রণা কাতরাবি। এখন অপশন বেছে নেওয়ার দায়িত্ব তোদের। 1 মিনিট সময় দিলাম 3 জনকে। 1 মিনিট পার হলো, 2 মিনিট পার হলো, 3 মিনিট পার হলো, এখনো কেউই মুখ খুলেনি একটু। রুশান
রাগে টেবিলে থাপ্পড় দিয়ে উঠে দাঁড়িয়ে যায় আর ইশারা করলেই কয়েকজন এগিয়ে এসে ওই তিনজনের মাঝে একজনকে খুলে দেয় আর বাকি দুজনের সামনেই গাল টিপে হা করিয়ে কাচের গুলো খাওয়াতেই লাগলো। লোকটা ছটফট করছে আর বাকি দুজন তাকিয়ে আছে তাদের দিকে। তাকে খাওয়ানোর পর ছেড়ে দিতেই মেঝেতে দপড়াতে লাগলো সে। পাইপের মতো রক্ত বের হতে লাগলো, যেই রক্তে ফ্লোর বেশে তা লাল রং ধারণ করেছে। রুশান এবার বাকি দুজনের দিকে তাকালো, দেখে তারা এখনো নিশ্চুপ। রুশান কপালে হাত দিয়ে বলে, তোরা কি মাটির তৈরি ভাই? জীবন চলে যাচ্ছে তোদের, আর তোদের বসের তো এতে একটু ক্ষতি হবে না। যা যাচ্ছে তোদেরই যাচ্ছে, তাহলে কেন ওর জন্য নিজেদেরকে এভাবে বলে দিচ্ছিস তোরা? আর নিজের ভালো তো পাগলও বোঝে। কিছুক্ষণ পর তো তোদের অবস্থা এর মতো হবে। ভয় করছে না একটুকু? লোক দুটো এখনো চুপ করে বসে আছে পাথরের ন্যায়। লাশগুলো মর্গে পাঠানোর ব্যবস্থা করো বলে পাশের রুমে গিয়ে টেবিলে রাখা চায়ের কাপটা তুলে নেয় রুশান। জানালার সামনে দাঁড়িয়ে কফির মগে চুমুক দিল। পাশে তার এক সহকারী এসে দাঁড়ায়। রুশান তার দিকে তাকায়। সে বলে, স্যার আমার তো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। এতগুলো লোককে ধরেও একটা কেউ মুখ খোলাতে পারেনি। সবাই মনে হয় একটাই সংকল্প নিয়ে কাজ করছে যে ভাঙবে তবুও মচকাবে না। রুশান চায়ের কাপে চুমুক দিয়ে বলে, বিষয়টা এমন হলে এত অত্যাচারের পরে কেউ না কেউ মুখ খুলতো, কিন্তু এরা কেউই মুখ খোলেনি। হয়তো ওদেরকেও কোনো না কোনোভাবে লক করে রাখা হয়েছে, কারণ যারা এসব ক্রাইমের পরিচালনা করে তারা কেউই কোনো বোকা মস্তিষ্কের মানুষ না। সবগুলি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা আড়াল থেকেই এদের পরিচালনা করে। আর আমাদের টার্গেট হলো ওইসব লোকগুলো যারা এই খেলার ক্যাপ্টেন। পাশ থেকে লোকটা বলে, ইদানিং প্রায়ই ক্রাইমে দেখি ভার্সিটির কিছু স্টুডেন্ট জড়িয়ে আছে। আমি ভাবি ওরা এত বড় বড় কাজে হাত দেওয়ার সাহস পায় কোথা থেকে, আর ওদেরকে এসব কাজেরই বা সন্ধান দেয় কারা? রুশান জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে, হয়তো বিভিন্ন ভার্সিটিতেও ওদের ছেলেপেলে মিশে আছে। এতে টিম মেম্বার বৃদ্ধি করছে তারা। জাতীয় পর্যায় থেকে এখন আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে গেছে তাদের জাল। কিন্তু স্যার আমার তো মনে হয় না এভাবে আমরা কিছু খুঁজে পাবো বলে। এর আগেও কয়েকজন অফিসার এসব কিছুর মূল খুঁজতে গিয়ে নিজেরাই হারিয়ে গিয়েছে। একটু বাঁকা হাসি দিয়ে বলে, তার জন্যই তো আমি সোজা রাস্তা না হেঁটে বাঁকা রাস্তাটাই বেছে নিয়েছি। তবে এবার আমাদের নতুন প্ল্যান তৈরি করতে হবে। সামনে হয়তো অনেক বিপদ পড়ে আছে যা এখন আমরা চোখে দেখিনি। সো আমাদের প্ল্যানকে নতুন করে আরও স্ট্রং করে সাজাতে হবে। বলি ফোন অন করে দেখে রাত 2:30 বাজে। ওয়ালপেপারে সুন্দরী একটা মেয়ের ছবি দেখে মুচকি হেসে মুখ ঘুরিয়ে নিল রুশানের পাশের লোকটা, যেটা ছিল রিমার ছবি। লোকটার এমন হাসির মাঝেও একটা বিষয় মাথায় ঢুকে গেল রুশানের, কারণ লোকটা এতক্ষণ গম্ভীর থেকেও এখন পিকটা দেখা মাত্রই তার মুখের ভঙ্গিমা চেঞ্জ হয়ে গেল। আজ হয়তো প্রথম খেয়াল করেছে তাই এমন হেসে দিল। যদি না দেখতো তাহলে কখনোই হাসতো না। এখন চিন্তার বিষয় হলো, যদি কোনোভাবে তার শত্রুকেও তার সাথে মিশে গিয়ে এমন করে তার দুর্বলতাটা বুঝে ফেলে, তাহলে তার কাজটা খুবই কঠিন হয়ে পড়বে। কারণ দুর্বল জায়গায় খুঁজে পেলে প্রতিপক্ষ বসে আনা খুবই সহজ। তাই দুর্বলতা আড়ালেই রাখা ভালো। ফোনের লক খুলে ওয়ালপেপারটা চেঞ্জ করে নিল রুশান, কারণ সে চায় না এসবের মাঝে রিমার কথা কেউ জানুক বা তার কোনো ক্ষতি হোক। অল্প কয়েকদিনের রাজদের ডিপার্টমেন্টের প্রায় সকল স্যারদেরই প্রিয় হয়ে উঠেছে রাজ। তার আচরণ ও পড়ালেখার প্রতি আগ্রহটা সকলেরই প্রিয় করে তুলেছে তাকে। অনেকদিন পর রাজ আজ হসপিটাল থেকে কলেজে ফিরল। নাহিদ তাও হুইল চেয়ারে বসে। ছাত্র রাজনৈতিক দলের সভাপতি ছিল দেখে ভার্সিটির অনেকে রাজনৈতিক ছেলে মেয়ে তার পেছনে আছে। আর নাহিদের সুবিধা সেই জেলার এমপিও এসেছে আজ কলেজে। সারা জেলায় ছাত্র রাজনৈতিকের মাঝে রাজ করা ছেলেটা আজ হুইল চেয়ারে। অপমানে হসপিটালে পদত্যাগ করেছে সে, তাই তাকে পদত্যাগের কারণে বিদায় জানাতে এত আয়োজন। এরপর সিলেক্ট করা হবে নতুন সভাপতি। সব ডিপার্টমেন্টেরই ক্যাপ্টেনরা এমপিকে একে একে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। তার মাঝে পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের থেকে গেল রাজ। তার প্রিয় সম্রাট স্যারই ডেকে নিল তাকে। রাজ ফুল নিয়ে এগিয়ে গেল এমপির কাছে।
ফুল দিয়ে রাজ হাত মিলানোর জন্য হাত বাড়লো। এমপি চেহারার দিকে তাকিয়ে বসে গেল চেয়ার। অপমানিত হয়ে রাজ সেখান থেকে সরে গেল। বিষণ্ণ মনে অন্যান্য ছাত্রদের সাথে মিশে গেল সেও। রাজের ভাবতে হাসি পায়, একদিন এই এমপি নিজেই তার সাথে হাত মিলাতে আসবে। অরিন রাজের পাশে দাঁড়িয়ে বাহু দিয়ে রাজকে হালকা ধাক্কা দিয়ে হেসে বলে, দেখলে পাওয়ার চিরকাল থাকে না। ক্ষত ছেলেকে মেরেছে এই নাহিদ, হসপিটালেও পাঠিয়েছে অনেককে। আর তোমার ভার্সিটিতেও আসার প্রথম দিনই তোমাকে মারলো, আর এখন নিজেই হুইল চেয়ারে বসে আছে। তবে কাজটা যেই করুক একদম ঠিক কাজই করেছে। এইসব ছাত্র রাজনীতির কারণে সাধারণ ছেলেমেয়েরা ভার্সিটিতে ঠিকমতো শান্তিতেও ক্লাস করতে পারে না। রাজ একটু হেসে বলে, আর কয়েকদিন অপেক্ষা করো, এরপর দেখবে এসব ছাত্র নেতাদের কি বেহাল দশা হয়। কিছু না বুঝে অবাক চোখে রাজের দিকে তাকালো, অবাক ভঙ্গিতে বলল, মানে? রাজ আবার হেসে বলল, এ দেখছো না নাহিদের কি অবস্থা? বাকিরাও এমন হবে না, তার কি নিশ্চয়তা আছে? ও